হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সব কেমন আছো? খুব ভালো। যাই হোক, আমি ভালো। যাই হোক, আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি তোমাদের প্রিয় লজিক নিয়ে। আজকে আমরা আবার সেই আগের মতো লজিক সহজভাবে সুন্দরভাবে আলোচনা করে নেব। দেখো, তোমাদের আমি গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম যে পদের ব্যাপ্যতাটা পুরোটা আমরা থিওরিক্যাল, নট প্র্যাকটিক্যাল, মানে থিওরিক্যাল জিনিস বা নোট আকারে বিষয়গুলো সব সুন্দরভাবে আলোচনা করে দিয়েছিলাম। তো আজকে আমরা যেটা আলোচনা করব পদের ব্যাপ্যতাটাই, কিন্তু লজিক্যালি ভাবে, কিভাবে যুক্তি দিয়ে কিভাবে লজিক ক্যালকুলেশন করব আমরা সেই পদের ব্যাপ্যতা। তো তার আগে, ক্লাস শুরু করার আগে একটা কথা বলি যে আমাদের যে ক্লাস এলিট ইউটিউব চ্যানেল, তার সঙ্গে এলিট অ্যাপ, আমরা যে ক্লাসগুলো আলোচনা করব, যে আলোচনা বিষয়গুলো রাখবো, সেই সমস্ত নোট পিডিএফ আকারে তোমরা সব পেয়ে যাবে এলিট অ্যাপস এর মাধ্যমে। তোমরা যারা এখনো এলিট অ্যাপটি ডাউনলোড করোনি, তারা প্রত্যেকেই আগে প্লে স্টোর থেকে বা আমার ডেসক্রিপটিভ লিঙ্ক, নিচে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকেও পেয়ে যাবেন। সেখান থেকে তোমরা ডাউনলোড করে এলিট যে অ্যাপ আছে সেটা ডাউনলোড করে নেবে। তারপর সেখান থেকে তোমরা সমস্ত ভিডিও অ্যান্ড সমস্ত ক্লাসের নোটগুলো পেয়ে যাবে। যাই হোক, তবে আজকে আমরা যেটুকু আলোচনা করব সেটা হচ্ছে আগের অংশ থেকে তার পরবর্তী, মানে পদের ব্যাপ্যতা আলোচনা করেছিলাম আগে নোট ভিত্তিকে থিওরিক্যাল বেসিসে। এবার আমরা আলোচনা করব যে কিভাবে লজিক গুলো করতে হয়, যে কোনটা ব্যাপ্য কোন অব্যাপ্য, কিভাবে লজিক গুলো কিভাবে করব, হ্যাঁ, যেগুলো খুব ফুল মার্কস গুলো ইজি ভাবে পাওয়া যায়, খুব সহজ ভাবে পাওয়া যায়, সেগুলো আবার আলোচনা করব। এবং তার সঙ্গে শুধু পদের ব্যাপ্যতা নয়, তার সঙ্গে সঙ্গে গুণ ও পরিমাণ, একটা বচনের গুণ ও পরিমাণ কিভাবে লজিক্যালি ভাবে করব, সেগুলো আমরা সহজেই আলোচনা করে নেব। দেখবে খুব সহজভাবে তোমরা সমস্ত লজিক শিখে নেবে, কোনো প্রবলেম হবে না। আমি বলছি, আমাদের ইউটিউব চ্যানেল বলছে কোনো সমস্যা হবে না, খুব সহজভাবে সুন্দরভাবে তোমরা সমস্ত লজিক শিখে নেবে। দেখো, চলো তাহলে তোমাদের সামনে এখন আমরা আলোচনা করি আজকের আমাদের আলোচ্য বিষয়। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। দেখো, আজকে আমাদের রেখেছি পদের ব্যাপ্য পদ এবং অব্যাপ্য পদ নির্ণয়। আরেকটা রেখেছি যে বচনের গুণ ও পরিমাণ নির্ণয়। এই দুটো আমরা লজিক আজকে আমরা আলোচনা করব। তার প্রথমে আমরা আলোচনা করে নেব পদের ব্যাপ্য পদ, আর এটা হচ্ছে অব্যাপ্য পদ, অর্থাৎ বচনের ব্যাপ্য পদ ও অব্যাপ্য পদ নির্ণয় কিভাবে করতে হয়, এটা আজকে আমরা আলোচনা করব। তারপরে আলোচনা করব এটা। দেখো, যেইভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে আমি সেইভাবে দেওয়ার চেষ্টা করেছি যে নিম্নলিখিত বাক্যগুলিকে তার্কিক আকারে, একে বচন বলা হয়, রূপান্তর করো এবং তার কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য তা নির্ণয় করো। এটা একটা প্রশ্ন, এটা আজকে আমরা আলোচনা করব এখন। তারপরে এটা শেষ করার পর, বুঝে নেওয়ার পর আমরা শুরু করব এটা। তো এটা এখন রাখলাম, এটাকে পরে আলোচনা করছি, আগে এটা আমরা আলোচনা করে নিই। চলো তাহলে দেখে নিই। দেখো, এই যে একটা ছক দিয়েছি, তার সঙ্গে কিছু নিয়ম দিয়েছি, যে ব্যাপ্যতার সাধারণ নিয়ম। আমরা আগের ক্লাসে তোমাদের সঙ্গে সহজভাবে আলোচনা করে দিয়েছিলাম। এই ছকটা প্লাস তার সঙ্গে সঙ্গে সাধারণ নিয়মটা আলোচনা করে দিয়েছিলাম সুন্দরভাবে। যারা এখন দেখোনি, তোমরা আগের চট করে আগের ক্লাসে দেখে নাও, তাহলে এগুলো করতে খুব একদম সহজ, একদম ইজিলি,
কোনো কঠিন না, লজিক বলে কোনো কঠিনই কিছু নেই। অনেকে বলে লজিক কঠিন, এই কঠিন এই কঠিন, আমি বলছি লজিক কোনো কঠিন না, সবচেয়ে সহজ, খুব ইজি ভাবে সহজ। দেখো আমার আলোচনাগুলো দেখো, আলোচনাগুলো শোনো, খুবই সহজ ভাবে যে কোনো লজিক তোমরা অনায়াসেই শিখে নেবে। চলো তাহলে আমরা এইটুকুটা আগে আলোচনা করেছিলাম আগে ক্লাসে, আবার একটু জাস্ট রিভাইজ দিয়েছি, একটু আলোচনা করি, তাহলে তোমাদের পক্ষে অনেকটা সুবিধা হবে আরো। দেখো আমরা আলোচনা করেছিলাম যে এ ই আই ও এই চারটা বচনের কোন পদ উদ্দেশ্য পদ কোনটা ব্যাপ্য হয় আর বিধেয় পদ কোনটা ব্যাপ্য হয়, এগুলো ব্যাখ্যা করে উদাহরণ দিয়ে সব আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। এখন আমরা দেখব যে প্র্যাকটিক্যাল ভাবে, লজিক্যালি ভাবে। দেখো আগের ক্লাসে বলেছিলাম আমরা এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় আর বিধেয় পদ কি হয়, অব্যাপ্য হয়। মানে ঠিক চিহ্ন মানে বলেছিলাম ব্যাপ্য আর ভুল চিহ্ন মানে কি বলেছিলাম, অব্যাপ্য। তাহলে এ বচন উদ্দেশ্য পদ ব্যাপ্য আর বিধেয় পদ কি হবে, অব্যাপ্য। এটাকে মাথায় ঢুকে নাও, এ মানে উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। আবার ই দেখো তো উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। দেখো তো আই বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য আর বিধেয় পদ হচ্ছে অব্যাপ্য। তাহলে ও বচন দেখো তো যে উদ্দেশ্য পদ অব্যাপ্য আর বিধেয় পদ হচ্ছে ব্যাপ্য। এই ছকটা তোমরা সুন্দরভাবে আগে মাথায় ঢোকাবে, ভালো রপ্ত করবে। হ্যাঁ, কেমন রাখবে, এ ঠিক ভুল, ই ঠিক ঠিক, আই ভুল ভুল, ও ভুল ঠিক। এটাকে আবার প্রথমে ভালো করে দেখে নাও ছকটাকে। ছকটা দেখার পর এই ছক থেকে আমরা নিয়মগুলো তৈরি করেছিলাম। কি বলেছিলাম, সামান্য বচনের উদ্দেশ্য ব্যাপ্য হয়, দেখো সামান্য বচন উদ্দেশ্য ব্যাপ্য হয়েছে। বিশেষ বচনের উদ্দেশ্য পদ কি হয়, অব্যাপ্য হয়, দেখো আয় আর বিশেষ উদ্দেশ্য দেখো অব্যাপ্য, তাই তো। দেখো তো সদর্থক বচনের সদর্থক মানে কি হয়, এ আর আই, এ আর কি বলেছে, বিধেয় পদ অব্যাপ্য, তার মানে এ আর আই হচ্ছে আমাদের কি, সদর্থক বচন। দেখো তো সদর্থক বচনের বিধেয় পদ অব্যাপ্য, আবার নঅর্থক বচনের বিধেয় পদ ব্যাপ্য হয়। নঅর্থক কে হয়, ই আর ও, তার মানে ই আর ও। দেখো তো বিধেয় পদটা কি, ব্যাপ্য। পেয়েছি, এখান থেকে আমরা অনায়াসেই সাধারণ নিয়মগুলো আমরা পেয়েছিলাম। তো এখন আমরা এইটুকু যেহেতু আগের ক্লাসে আলোচনা করেছিলাম তাই বেশি আর আলোচনা করলাম না। এখন আমরা চট করে আজকে নতুন ক্লাসে আমরা প্রবেশ করব। চলো দেখো এই যে ছকের সাহায্যে ব্যাপ্যতা নির্ণয়, যেটা একটু আগে বললাম তোমাদের সামনে, যে ছকের সাহায্যে কিভাবে করব। এই যে ঠিক চিহ্ন, ঠিক মানে আমরা কি ধরে বললাম, ব্যাপ্য, আর ভুল মানে কি ধরলাম, অব্যাপ্য। মানে ঠিক চিহ্নগুলো ধরবো ব্যাপ্য আর ভুলগুলো ধরবো আমরা কি, অব্যাপ্য। ঠিক আছে, তাহলে আমরা যখনই দেখব বাক্য দিচ্ছে, সেই বাক্যটা যখন আমরা এলেপ করব, এলেপ করা মানে লজিক বচন করা, সেই বচনটা করার পর আমরা উদ্দেশ্য পদ আর বিধেয় পদ। দেখো তো এ বচন উদ্দেশ্য পদ, বিধেয় পদ, তার মানে বলতো যে ব্যাপ্য আর অব্যাপ্য হচ্ছেটা কে, পদগুলো উদ্দেশ্য পদ আর বিধেয় পদ। উদ্দেশ্য পদ পয়েন্ট করতে পারি আমরা, আর কি বিধেয় পদ পয়েন্ট করতে পারি আমরা। তার মানে তোমরা যে কোনো ব্যাপ্য পদ অব্যাপ্য পদ নির্ণয় করতে চাইলে আমরা যে পদগুলো হয় উদ্দেশ্য পদ ব্যাপ্য হবে, আর না হলে কি হবে, বিধেয় পদ ব্যাপ্য হবে। ঠিক আছে, তাহলে আমরা পয়েন্ট করব ব্যাপ্য পদ, পয়েন্ট করব অব্যাপ্য পদ। যদি উদ্দেশ্য পদটা ব্যাপ্য হয় মানে ঠিক হয় তাহলে উদ্দেশ্য পদ লিখবো, আর বিধেয় পদ যদি ভুল হয় বা অব্যাপ্য হয় অব্যাপ্য লিখবো। ঠিক আছে, তাহলে আমরা এটাকে দুটো ভাবে করতে পারি, একটা যে ব্যাপ্য পদ অব্যাপ্য পদ পয়েন্ট করতে পারি, আর না হলে উদ্দেশ্য পদ পয়েন্ট করতে পারি, বিধেয় পদ পয়েন্ট করতে পারি। ঠিক আছে, তবে আমি সেটা যেটা করব তোমাদের সামনে, উদ্দেশ্য পদ করব পয়েন্ট আর বিধেয় পদ করব পয়েন্ট দিয়ে দেখবো কোনটা ব্যাপ্য হচ্ছে আর কোনটা অব্যাপ্য হচ্ছে। চলো তাহলে আমরা এখন দেখে নিই যে প্রশ্ন আকারে
কি প্রশ্ন আকারে কি গুলো লজিক গুলো করা যায়। দেখো আমি যে প্রশ্নগুলো দিয়েছি তোমাদের সামনে, এইগুলো প্র্যাকটিস করলেই তোমরা অলরেডি সমস্ত ধারণা আয়ত্তহীন আসবে, সমস্ত বিষয় তোমরা খুব সহজভাবেই শিখে নেবে। দেখো যে নিম্নলিখিত বাক্যগুলিকে তার্কিক আকারে বচনে রূপান্তর করো এবং তার কোন কোন পদ ব্যাপ্য কোন কোন পদ অব্যাপ্য তা নির্ণয় করো। এরকম প্রশ্ন ইনস্ট্রাকশন দেবে, দেওয়ার পর কিছু তোমাকে বাক্য দেবে, একটা দিলে 2 নম্বর, দুটো দিলে 4 নম্বর, তিনটে দিলে 6 নম্বর, চারটা দিলে 8 নম্বর। যাই হোক তোমাদের প্রশ্ন 6 নম্বর থাকবে, তো দুটো দিলে একটা প্রশ্ন 1 নম্বর, সরি 2 নম্বর। চলো তাহলে আমরা এখন জেনে নেব এই যে বাক্য দিয়েছি সেই বাক্যগুলোকে আমরা কিভাবে পদের ব্যাপ্যতা, ব্যাপ্য পদ আর অব্যাপ্য পদ নির্ণয় করব। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখে নিই। প্রথমে কি বলছে, প্রতিটি বই সুন্দর। এটাকে আমরা দেখি কিভাবে করি। দেখো লিখেছি যে প্রতিটি বই সুন্দর, মানে আগেরটা প্রশ্ন ছিল, এখন আমরা কিভাবে অ্যান্সার গুলো করবো। তোমাদের প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন উত্তর তোমরা কিভাবে করবে সেগুলো আমি দেখাচ্ছি এখন লজিক্যালি ভাবে। ঠিক আছে, দেখো ভালো করে মনোযোগ দিয়ে দেখো, খুব সহজ জিনিস, অনায়াসে তোমরা সবাই শিখে নেবে। দেখো প্রতিটি বই সুন্দর, আমি আগে বলেছিলাম না ক্লাসে যে আগে বাক্য থাকবে, সেই বাক্যটাকে কি করব আমরা এলেপ করব, বচন করব, সেই বচনটা করার পর আমরা যে কোনো কিছু বল করব, যা ইনস্ট্রাকশন দেবে সেটা আমরা করব। তাই চলো দেখে নাও যে প্রতিটি বই সুন্দর। দেখো তো কি বচন, কি বলেছি যে প্রতিটি মানে সব, সবের সঙ্গে হয় নয় কিছু নেই, মানে পজিটিভ ভাব হয়, তাহলে সবের সঙ্গে হয় থাকলে আমি কি বলেছিলাম এ বচন। আবার রিপিট করে দিই জাস্ট 2 সেকেন্ড, সবের সঙ্গে হয় থাকলে এ বচন, আর সবের সঙ্গে নয় থাকলে ও বচন, অল্পের সঙ্গে হয় থাকলে আই বচন, আর অল্পের সঙ্গে নয় থাকলে ও বচন। এটা সাধারণ জেনারেল, এগুলো অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, তোমরা একটু দেখে নিও যাদের প্রবলেম হচ্ছে। দেখো তাহলে আমরা করে নিই, প্রতিটি বই সুন্দর, নিশ্চয়ই সব, প্রতিটি মানে সব, তার সঙ্গে কিছু নেই মানে পজিটিভ ভাব, অতএব এটা অবশ্যই কি বচন হবে, এ বচন হবে। তাহলে আমরা প্রতিটি বই সুন্দর আমরা করতে পারবো এ বচন। আর এই বচনের আকার কি বলেছিলাম, সকল হয়। তাহলে আমরা এই বচনটার সরি এই বাক্যটার বচন কি হবে, সকল বই হয় সুন্দর। তাহলে দেখো তো বইটা উদ্দেশ্য, কেন বই সম্পর্কে বলা হচ্ছে, আর সুন্দরটা বিদেহ, কেন বই সম্পর্কে সুন্দরটা বলছে, এই জন্য এই বই হয়ে গেল আমাদের উদ্দেশ্য পদ আর সুন্দর হয়ে গেল বিদেহ পদ। তাহলে আমরা এলোপটা কি করতে পারবো, সকল সকল বই হয় সুন্দর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাক্য। এইরকম প্রশ্ন দেবে, আমরা এখান থেকে চট করে করে নেব এলেপ এ বচন করলাম। এবার মেন যেটা উত্তর আমরা করব যে ব্যাপ্য অব্যাপ্য, সেটা কিভাবে করব। দেখো তো আমরা কি বচন পেয়েছি, এ বচন। তো এ বচনকে স্মরণ করো তো, একটু একটু স্মরণ করো তো এ বচনের ঠিক ভুলগুলো কেমন হয় দেখে নাও। যদি এই দেখে নাও, দেখো তো এ বচনে কি বলেছিলাম, উদ্দেশ্য হয় ঠিক মানে ব্যাপ্য, আর বিধেয় হয় কি ভুল মানে অব্যাপ্য। তার মানে আমাদের যেহেতু এটা এ বচন পেয়েছি, তার উদ্দেশ্যটা ঠিক আর বিধেয়টা কি ভুল। তারপরে উদ্দেশ্য ঠিক মানে ব্যাপ্য, আর বিধেয় ভুল মানে কি অব্যাপ্য। দেখো তো উদ্দেশ্য পদ ঠিক বলেছিলাম না, তার মানে কি আমি ঠিক লিখবো না, আর কি লিখবো ব্যাপ্য লিখবো। আর বিধেয় কি বললাম ভুল। তোমার চট করে যদি সন্দেহ যদি হয়ে যায় এইভাবে করে নেবে, হ্যাঁ এইভাবে করে নেবা। করে নেওয়ার পর দেখো তো প্রথমটা উদ্দেশ্য, পরেরটা কি বিধেয়। তাহলে আমরা আগে জানলাম এ বচনে ঠিক ভুল হয়, তা ঠিক ভুল করে নিলাম রাপে, সঙ্গে সঙ্গে উদ্দেশ্য ঠিক, ঠিক মানে ব্যাপ্য। তা তোমরা আমরা লিখে নিব আমরা, এটা হচ্ছে ব্যাপ্য, আর এটা ভুল, ভুল মানে কি হবে অব্যাপ্য। ব্যাস উত্তর হয়ে গেল।
তাহলে দেখো তো এই প্রতিটি বই সুন্দর, এটা এলেপ করলাম বা বচন করলাম কি সকল বই হয় সুন্দর। আর এই বচনটির আমরা ব্যাপ্য অব্যাপ্য নির্ণয় করলাম, উদ্দেশ্য পদ হলো ব্যাপ্য আর বিধেয় পদ হলো অব্যাপ্য। তাহলে এই হচ্ছে আমাদের লজিক। সহজ না? এটা খুব ইজিলি জিনিস, এত সহজ। অনেক কঠিন করে বলে, কঠিন করে শেখায়, অনেকে জানায়, ওরা অনেক লজিক কঠিন বলে, সব ভয় বলে না, কোনো ভয় নেই, লজিক কোনো ভয় নেই, খুব সহজ। হ্যাঁ, একদম শিখলে খুব ইজিলি বলে মনে হবে। ঠিক আছে, চলো বাকিগুলো দেখা যাক। দেখো, কিছু কিছু কলম সুন্দর, দেখো কিছু কিছু কলম সুন্দর, একটু ভাবো তো, কিছু কিছু মানে কি অল্প, আর অল্পের সঙ্গে দেখো তো কিছু আছে কিছু নেই মানে কি পজিটিভ ভাব। তাহলে কিছু কিছু মানে অল্প, অল্পের সঙ্গে হয় থাকলে কি বলেছিলাম, অবশ্যই এক্স্যাক্টলি আই বচন। তাহলে অল্পের সঙ্গে হয় থাকলে হয় আই বচন। তাহলে আমরা করে নিই আই বচন। আকার কি বলেছিলাম, আই বচনের আকারগুলো বললে হবে না, কিন্তু আকার মনে রাখতে হবে। আকার কি কোন কোন হয়, কোন কোন হয়, তার মানে আমরা লিখে নিই আমরা যে কোন কোন হয়। উদ্দেশ্য কোনটি, কলম, কলম সম্পর্কে বলা হচ্ছে। আর বিধেয় কোনটি, সুন্দর, কেন কলমটি সুন্দর বলা হচ্ছে। এই জন্য আমার উত্তর কি হবে, কোন কোন কলম হয় সুন্দর। চলো লিখে দিই, কোন কোন কলম হয় সুন্দর। ঠিক আছে, তাহলে এই বাক্যটির বচন কি হলো, আই বচন, কোন কোন কলম হয় সুন্দর। এলেফ তো করতে পারলাম, কিন্তু এবার আমরা ব্যাপ্য আর অব্যাপ্য কিভাবে করব, চলো দেখে নিই আমরা। দেখো তো আই বচন, আই বচনের ছকটা একটু স্মরণ করো তো। এ ছিল ঠিক ভুল, ই ছিল ঠিক ঠিক, আই মানে ভুল ভুল। তা আই মানে যদি ভুল ভুল হয় তার মানে নিশ্চয় এই ভুল লিখলাম। এই ভুলটা হলো আমাদের উদ্দেশ্য, আর এই ভুলটা কি বিধেয়। আর ভুল মানে কি অব্যাপ্য। তার উদ্দেশ্য পদ যেমন অব্যাপ্য হচ্ছে, বিধেয় পদটাও অব্যাপ্য। লিখে নাও, চট করে লিখে নিই আমরা। উদ্দেশ্য পদ হচ্ছে আমাদের অব্যাপ্য, বিধেয় পদ হচ্ছে আমাদের অব্যাপ্য। বুঝা গেল? দেখো তো কত সহজ। তার আই বচনের যেহেতু ভুল ভুল হয়েছিল, উদ্দেশ্য পদ অব্যাপ্য আর বিধেয় পদটা হচ্ছে আমাদের অব্যাপ্য। ঠিক আছে, চলো এবার দেখে নিই আমরা পরেরটা কি দিচ্ছে। দেখো 99% ছাত্র অলস নয়। দেখো ভালো করে, 99 মানে কি সব না, সব নয়। মনে রাখবা 100% মানে সব, আর 100% নিচে 1 থেকে 99 সবগুলো অল্প। তাহলে অল্প পেলাম, অল্পের সঙ্গে কি আছে, নয় আছে। তাহলে অল্পের সঙ্গে নয় হলে কি বললাম, ও বচন। তাহলে আমরা চট করে করতে পারি, এই বাক্যটার বচন অবশ্যই ও বচন। কেন হলো, অল্প নয়, নয় অল্পের সঙ্গে নয় আছে বলে হয়ে গেল ও বচন। ও বচন আকার কি কোন কোন নয়। চলো করে নিই আমরা, কোন 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 উদ্দেশ্য কোনটি, ছাত্র, বিধেয় কোনটি অলস। তাহলে কোন কোন ছাত্র নয় অলস, বাস হয়ে গেল, কত সহজ। তার মানে আমরা এই বাক্যটার বচন পেলাম কোন কোন ছাত্র নয় অলস। এবার দেখো তো এখানে ও বচন পেয়েছি না, আর ও বচন একটু ভাবো তো, ছকটা ছকটা কি শিখেছিলাম, ও বচন মানে কি আগে থেকে ভাববে, যে কোনো জিনিস আগে প্রথম থেকে ভাববে। হ্যাঁ, ডিরেক্টলি ও ভাবতে যাবে না, তাহলে সমস্যা দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, এ ভাবো, এ মানে হচ্ছে ঠিক ভুল, ই মানে ঠিক ঠিক, আর আই মানে কি ভুল ভুল, আর ও মানে কি ভুল ঠিক। তার ও মানে কি পেলাম, ভুল ঠিক, তার মানে হচ্ছে ভুল আর ঠিক। তাহলে এটা উদ্দেশ্য, এটা কি বিধেয়। তার মানে বলতে পারছি না আমরা যে উদ্দেশ্য পদটা হচ্ছে অব্যাপ্য আর বিধেয় পদটা হচ্ছে ব্যাপ্য। হ্যাঁ এক্স্যাক্টলি, এইভাবেই তোমরা লজিক গুলো প্র্যাকটিস করবে। দেখো উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। ঠিক আছে, দেখো তো যে এই বাক্যটির আমরা বচন করলাম, বচন করার সঙ্গে সঙ্গে আমরা কি করে দিলাম, এই ভুল ঠিকটা আগে এই ছক থেকে অলরেডি আমরা পেয়ে গেছিলাম। এই যে উদ্দেশ্য পদ, বিধেয় পদ, তাহলে ভুল আর ঠিক সঙ্গে সঙ্গে এগুলোকে মাথায় খেলবে। ঠিক আছে,
দেখো তাহলে আমরা করতে পারলাম ও বচনে উদ্দেশ্য পদটি অব্যাপ্য আর বিধেয় পদটি হচ্ছে ব্যাপ্য। এইরকম যদি কোনো ও বচন পাও তবে সঙ্গে সঙ্গে আমরা এটাকে বসিয়ে দেবে। ঠিক আছে, যে কোনো ও বচন, তুই পৃথিবীর যে কোনো ও বচন আসুক না কেন, এই উদ্দেশ্য পদ অব্যাপ্যই হবে আর বিধেয় পদ ব্যাপ্যই হবে। ঠিক আছে, চলো আমরা এখানে দেখে নিই এবার একটু জটিল টাইপের এলেপ। একমাত্র শিশুরাই সরল। কি বলেছিলাম? একমাত্র, যে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, মাত্র, কেবল, এই সব শব্দগুলো যদি বাক্যের প্রথমে থাকে তাহলে এ বচন হবে, উদ্দেশ্য বিধেয় পরিবর্তন হবে বলেছিলাম। তাহলে নিশ্চয় দেখো তো এটা প্রথমে আছে একমাত্র, তার মানে নিশ্চয় এটা প্রথমে আছে বলে এ বচন করতে হবে আর তার সঙ্গে সঙ্গে উদ্দেশ্য বিধেয়কে পরিবর্তন করতে হবে। দেখো তাহলে আমরা অনায়াসে বলতে পারি এ বচন, এই আকারটা কি? সকল হয়। তাহলে আমরা চট করে করে নিই, সকল হয়, সকল হয়। দেখো তো, আর কি কি শর্ত বললাম? হ্যাঁ, উদ্দেশ্য বিধেয় পরিবর্তন করব আমরা। দেখো উদ্দেশ্য কি? শিশুরাই নয়, শিশু, আর বিধেয় কি? সরল। তাহলে আমরা শিশুকে নিয়ে বিধেয়ের জায়গায় আর সরলকে নিয়ে আসবো কোথায়? উদ্দেশ্য জায়গায়। তাহলে আমরা পেলাম সকল সরল হয় শিশু। এখানে সরল জীব ভরতে পারো, সরল প্রাণী, সকল সরল প্রাণী হয় শিশু, সকল সরল জীব হয় শিশু, এনিওয়ান। ঠিক আছে, চলো তাহলে আমরা এই যে করলাম এলেপ, এবার দেখো তো যে আমরা ব্যাপ্য আর অব্যাপ্য নির্ণয় করবো। তাহলে দেখো তো এ বচনের ছকটা কি ছিল? ছকে কি লেখা ছিল আমার? কি বলেছিলাম? যে ঠিক ভুল। তার মানে চট করে রাপ করে নেবে, এগুলো রাপ করে নেবে, চট করে রাপ করে নেবে। দেখো তো, সরি, এ বচনের কি? ঠিক ভুল। তার মানে উদ্দেশ্য হচ্ছে ঠিক মানে ব্যাপ্য আর বিধেয় হচ্ছে কি? ভুল মানে অব্যাপ্য। ঠিক আছে, চলো ছোট করে নিই আমরা। উদ্দেশ্য পদ ঠিক, ঠিক মানে কি? ব্যাপ্য, ব্যাপ্য। বিধেয় পদ ভুল মানে কি? অব্যাপ্য। চলো অব্যাপ্য, অব্যাপ্য। ঠিক আছে, তো এইরকম ভাবে তোমরা সমস্ত লজিক গুলো প্র্যাকটিস করবে। যখন দেখবে এ বচন হচ্ছে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ হচ্ছে অব্যাপ্য, আবার ও বচন হচ্ছে উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ হচ্ছে ব্যাপ্য, সঙ্গে সঙ্গে দেখো আই বচন হচ্ছে তখন উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ হচ্ছে অব্যাপ্য। ঠিক আছে, এইরকম ভাবে তোমরা লজিক গুলো প্র্যাকটিস করবে, দেখো খুব সহজ, ইজি ভাবে আরো সেখানে। চলো দেখো আরেকটা লজিক দিয়েছি, মানুষ কখনোই পূর্ণ নয়, মানুষ কখনোই পূর্ণ নয়। দেখো তো লজিকটা দেখি, একটু ভাবো তো কি বলছে? মানুষ কখনোই পূর্ণ নয় মানে কোনোদিনই নয়, কোনো সময়ই নয়। তার কি বচন হয়? অবশ্যই বচন। কেন আমরা আগে বলেছিলাম না ক্লাসে যে কখনোই নয়, কোনোদিন নয়, কোনো সময় নয়, কোনো মুহূর্তেই নয়, ই বচন হয়। তাহলে চট করে আমরা দেখতে পাচ্ছি না যে মানুষ কখনোই পূর্ণ নয়, কোনোদিনই পূর্ণ নয়। কিন্তু হ্যাঁ, বাস্তব দেখবে না, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই বাস্তব দিক বিচার করতে যাবে না। তোমরা বিষয়টা দেখো, বাক্যটা দেখো, বাক্যটা ভেবে দেখো যে বাক্যটা কি বলছে, কি বলতে চাইছে। যে মানুষ কখনোই পূর্ণ নয়, তাহলে বাক্য মতো বলছে না যে মানুষ কখনোই পূর্ণ নয়, তো অবশ্যই বচন। তাহলে এই বচন হলে আমরা আকার কি পাবো? কোনো নয়। উদ্দেশ্য কোনটি? মানুষ। বিধেয় কোনটি? পূর্ণ। তাহলে কোন মানুষ নয় পূর্ণ। দেখো কোন পূর্ণ। ঠিক আছে, তাহলে ই বচন যখন পেলাম, এবার ভাবো তো ই বচনের ছকে কি ছিল? ঠিক ভুলগুলো। এ প্রথমে এ ভাববে, এ মানে কি? ঠিক ভুল। তারপর ই মানে ঠিক ঠিক। হ্যাঁ, ই মানে ঠিক ঠিক। দেখো তো ই বচন ঠিক ঠিক, তার মানে এবার চলো দেখে নিই আমরা। ই যখন ঠিক ঠিক পেয়ে গেছি, রাপের সঙ্গে সঙ্গে রাপে লিখে নেবে। হ্যাঁ, তাহলে ভুলটা হবে না। দেখো তা ঠিক, ঠিক মানে উদ্দেশ্য, এই ঠিক মানে কি? বিধেয়। তাহলে আমাদের উদ্দেশ্য পদটা ঠিক মানে ব্যাপ্য আর বিধেয় পদটা ঠিক মানে হচ্ছে অব্যাপ্য। তাহলে এটা হয়ে গেল ব্যাপ্য, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল আমাদের ব্যাপ্য।
ব্যাপ্য। দেখো তো কত সহজ, যে আমরা ই বচন করতে পারলাম। ই বচনের ঠিক ঠিক মানে উদ্দেশ্য পদে ব্যাপ্য আর বিধেয় পদে হচ্ছে ব্যাপ্য। তাহলে আমরা এইভাবে আমরা এ বচন পেয়ে গেলে ঠিক ভুল, আবার ই বচন পেয়ে গেলে ঠিক ঠিক, আই বচন পেয়ে গেলে ভুল ভুল, আর ও বচন পেয়ে গেলে ভুল ঠিক। এইভাবে তোমরা সমস্ত লজিক প্র্যাকটিস করে নেবে। তাহলে আমি যে 10খানা প্রশ্ন দিয়েছিলাম, এখানে যে 10খানা প্রশ্ন দিয়েছিলাম, আমি কিন্তু অলরেডি এই 5টা প্র্যাকটিস সমাধান উত্তর সমেত করিয়ে দিলাম। তোমরা এই যে 5টা করালাম, এর পরিপ্রেক্ষিতেই যেভাবে শিখলে, যেভাবে জানলে, যেভাবে বুঝলে, তোমরা এই 5টি সবাই নিজে নিজে খাতায় করবে, নিজে নিজে ভালোভাবে দেখবে, ভালোভাবে করবে, করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমরা দেখে নেব কোথায় ঠিক ভুল হয়েছে কিনা। যদি ঠিক করতে পারো তোমরা সবাই জেনে গেছো, আর আমি বলছি তোমরা সবাই পেরে যাবে। ঠিক আছে, প্রত্যেকে এই 5টি করবে, এই 5টি করে আমাকে আমার কমেন্ট বক্সে এগুলো আপলোড করবে। ঠিক আছে, চলো তাহলে আমরা এবার দেখে নিই আমাদের পরের লজিক গুলো। এবার কি দিয়েছি? ব্যতিক্রমী পদের ব্যাপ্যতা নির্ণয়। কেমন কথা, যে পদের ব্যাপ্যতা করলাম আর ব্যতিক্রম আছে। হ্যাঁ, এই ব্যতিক্রম গুলো অনেক জায়গায় উল্লেখ থাকে না, অনেক বই থাকে না, অনেক বই দেয় না, এবং অনেক টিচার জানে না, অনেক বিষয় অনেক দাদা দিদিরা অনেক জানে না, শিখতে পারে না, বুঝতে পারে না বলেই লজিকের নাম্বারটা কমে যায়। এটা হচ্ছে একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ ভাইটাল জিনিস, যেটা না শিখলে আমরা পরিপূর্ণ নাম্বার পেতে পারি না, পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারি না। তাহলে পদের ব্যাপ্যতা নির্ণয় করব, যেমন এর আগে সহজভাবে সুন্দরভাবে উপস্থাপন করলাম, সুন্দর আলোচনা করলাম। এখন দেখবো আমরা ব্যতিক্রম কি। সর্বসময় যে ওই ছকের সাহায্যে করতে পারবো তা নয়, ছকের সাহায্য ছাড়াও কিন্তু আমাদের ব্যতিক্রম কিছু কিছু বাক্য আছে, ব্যতিক্রম কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের পদের ব্যাপ্যতা আমাদের করতে হয়। সেই ছকের নিয়মে করলে আমাদের নম্বর দেবে না। ঠিক আছে, তাহলে সেই ব্যতিক্রম গুলো আমরা দেখে নেব। ঠিক আছে, এই বিষয়গুলো ভালো করে মনোযোগ দেবে। আগের গুলো তো তোমরা সহজ শিখে নেবে, সহজ জেনে নেবে, কিন্তু এই সব বিষয়গুলো মাথায় একটু মনে রাখবে। পদের ব্যাপ্যতা করতে গেলে এইগুলো দেখবে যে এই ব্যতিক্রম গুলো আছে কিনা। ঠিক আছে, চলো আমরা ব্যতিক্রম কি জিনিসটা একটু আগে দেখে নিই, কিভাবে করব দেখে নিই, আগে বুঝে নিই, তারপরে আমরা লজিক প্র্যাকটিস করব। ঠিক আছে, মনে রাখো এ বচন মানে ই, আই, আর ও, এই 3টি বচন, যে ই, আই, আর ও, এই 3টি বচনের ব্যতিক্রম নেই, একমাত্র এ বচনের ব্যতিক্রম। এ বচনে ব্যতিক্রম হয়, এ বচন দিয়েই একমাত্র ব্যতিক্রম পদের ব্যাপ্যতা হবে, বাকিগুলো কিন্তু ই, আই, ও ব্যতিক্রম নেই। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিব, আমরা দেখে নিব যে এ বচনের ব্যতিক্রম কিভাবে করতে হয়, কিভাবে জানতে হয়, কিভাবে বুঝতে হয়। চলো দেখো, এ বচনটা 3টি ক্ষেত্রে এ বচনের 2টো পদই ব্যাপ্য হয়। কেমন কথা, একটু আগে কি বললাম যে এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য আর বিধেয় পদ কি হয়? অব্যাপ্য। এটা নিয়ম, এটা আমরা ছকে পেয়েছি, বুঝেছি, জেনেছি। কিন্তু আমরা তাত্ত্বিক দিক থেকে দেখলে বা লজিকের দিক থেকে দেখলে এটা ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা হলো এ বচনের মাত্র 3টি ক্ষেত্রে এ বচনের উভয় পদই ব্যাপ্য। তার মানে উদ্দেশ্য পদ যেমন ব্যাপ্য হবে, আবার বিধেয় পদও ব্যাপ্য হবে। কটি ক্ষেত্রে বললাম? 3টি ক্ষেত্রে। এই 3টি ক্ষেত্রে এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদে ব্যাপ্য, আবার এটির ক্ষেত্রে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় ব্যাপ্য, এটির ক্ষেত্রে উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। তাহলে 3টি ক্ষেত্রে কি? তোমাদের সমানে প্রশ্ন, সমানে সন্দেহ, সবার মধ্যে একটা জিজ্ঞাসা, সে কিসের? হ্যাঁ অবশ্যই বলবো। চলো, 3টির মধ্যে একটি হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক মানে সমঅর্থ। যদি কোনো বচনের উদ্দেশ্য পদ আর বিধেয় পদ এই দুটো যদি সমার্থক হয়, সমান অর্থ হয়, সমার্থক হয়, তবে 2টো পদই ব্যাপ্য হয়। এটা একটা জানলাম। তাহলে একটা জানলাম কি আমরা? সমর্থক, ব্যাপ্য।
আর একটা হচ্ছে কি যে সংজ্ঞা জ্ঞাপক হলে, মানে কোন সংজ্ঞা হলে, সংজ্ঞা জ্ঞাপক, ঠিক ঠিক ঠিক। একটা কি বলবো সমার্থক, একটা কি সংজ্ঞা, তার মানে কি উদ্দেশ্য আর বিদেহ যদি সংজ্ঞাকে বোঝায়, কাকে বলে ডেফিনেশন, তা কাকে বলে সংজ্ঞাকে বোঝায়, তাহলে দুটোই ব্যাপ্য। দুটো জানলাম, একটা সমার্থক, একটা সংজ্ঞা, আর একটা হচ্ছে একই ব্যক্তি বা বস্তু বোঝালে। তার মানে কেমন, ধরো কোনো বচন আছে, সেই বচনটা উদ্দেশ্য আর বিদেহ একই ব্যক্তিকে বোঝাচ্ছে, উদ্দেশ্য যেটা বলছে, বিদেহ সেই একই ব্যক্তিকে বোঝাচ্ছে, অন্য আর দ্বিতীয় ব্যক্তিকে বোঝাচ্ছে না, একই ব্যক্তিকে বোঝাচ্ছে বা একই বস্তুকে বোঝাচ্ছে। ঠিক আছে, যেমন ধরো আমি সমার্থক যদি বলি সকল অগ্নি হয় আগুন, অগ্নি মানে তো আগুন আর আগুন মানে তো অগ্নি, একই জিনিস, তো এটাকে বলা হয় সমার্থক। যদি বলি আমরা সকল ত্রিভুজ হয় তিন বাহু বিশিষ্ট সমতলিক ক্ষেত্র, তার ত্রিভুজের সংজ্ঞা ওটা না। সকল চতুর্ভুজ হয় চার বাহু বিশিষ্ট সমতলিক ক্ষেত্র, তাহলে এটা কি চতুর্ভুজের সংজ্ঞা না ওটা, তাহলে এটার সংজ্ঞা তো চতুর্ভুজ নাকি। যদি প্রশ্ন করা হয় চতুর্ভুজ কাকে বলা হয়, উত্তর কি বলবে, চার বাহু বিশিষ্ট সমতলিক ক্ষেত্রকে। আবার যদি প্রশ্ন করা হয় চার বাহু বিশিষ্ট সমতলিক ক্ষেত্র, চার বাহু বিশিষ্ট সমতলিক ক্ষেত্র কি বলা হয়, তোমরা কি বলবে, চতুর্ভুজ বলা হয়। এই দিক থেকে উত্তরটা সেম আসছে না, এই জন্য এটা বলা হয় সংজ্ঞা জ্ঞাপক। আর একই ব্যক্তি বা বস্তু কেমন জিনিসটা, যদি বলা হয় যে রবীন্দ্রনাথ হন বিশ্বকবি, দেখো তো রবীন্দ্রনাথ এটা কি বিশ্বকবি, তাহলে বিশ্বকবি মানে কে, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ কেমন কবি ছিলেন, বিশ্বকবি, একই না। যদি বলা হয় যে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হিমালয়, তাহলে ভারতবর্ষের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হয় হিমালয়, তাহলে হিমালয় কেমন, সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কেমন, কোথায় কি হিমালয়, তো একই অর্থে না, একই ব্যক্তি বোঝাচ্ছে না, একই বস্তু বোঝাচ্ছে না। তাহলে এইরকম ভাবে আমাদের করতে হবে যে একই ব্যক্তি বা বস্তু বোঝালে আমরা দুটোই পদে ব্যাপ্য করব। তাহলে একই ব্যক্তি বা বস্তু বোঝালেও দুটোই পদ ব্যাপ্য হয়। এই তিনটি ক্ষেত্রে মনে রাখবা, এ থেকে দুটোই ব্যাপ্য হবে, উদ্দেশ্য ব্যাপ্য হবে, বিধেয় ব্যাপ্য হবে। কি, একটা সংজ্ঞা জ্ঞাপক, একটা সমার্থক জ্ঞাপক বা সমার্থক হলে, একটা একই ব্যক্তি বা বস্তু বোঝালে। বুঝে গেছো? চলো এবার আমরা দেখে নিই যে এই যে বচনগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করেছি বা বাক্যগুলো দিয়েছি সেগুলো কি হচ্ছে দেখে নিই একবার। চলো দেখো, রবীন্দ্রনাথ বিশ্বকবি, দেখো তো উদ্দেশ্য কি, রবীন্দ্রনাথ বিশ্বকবি বিদেহ, তাহলে আমরা বলতে পারছি না এই বচন যে রবীন্দ্রনাথ হন বিশ্বকবি। তাহলে লিখে আমরা লিখি, আমরা এ বচন করি যে রবীন্দ্রনাথ হন বিশ্বকবি, বচন করলাম। এবার দেখো তো যে এই পদটা আর এই পদটা, বিশ্বকবি, দেখো তো এই রবীন্দ্রনাথ মানে বিশ্বকবি নয়, আর বিশ্বকবি মানে কে, রবীন্দ্রনাথ নয়। তাহলে একই ব্যক্তিকে প্রকাশ করছে না, একই ব্যক্তিকে বলছে না। হ্যাঁ, এটা দেখো তো, রবীন্দ্রনাথ মানে বিশ্বকবি আর বিশ্বকবি মানে কে, রবীন্দ্রনাথ। যেহেতু একই উদ্দেশ্য পদ আর বিধেয় পদ একই ব্যক্তিকে প্রকাশ করছে, এই জন্য এখানে কি হবে, দুটোই ব্যাপ্য হবে, উদ্দেশ্য পদও ব্যাপ্য হবে এবং বিধেয় পদও ব্যাপ্য হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, এখানে লিখবো ব্যাপ্য, এখানে লিখবো আমরা ব্যাপ্য। ঠিক আছে, বুঝতে পারলাম। এবার আসি আমরা 2 নম্বর, সকল বায়ু বাতাস, এটাকে তোমরা বচন করো তো। দেখো সকল, সব এ বচন, তাহলে এ বচন নিশ্চয় হবে সকল বায়ু হয় বাতাস। ঠিক আছে, চলো লিখে নিই আমরা। তাহলে দেখো সকল বায়ু হয় বাতাস। এবার দেখো তো যে আগের যে 3টা নিয়ম বললাম, দেখো তো পড়ছে কিনা। বায়ু মানে কি, বাতাস না, তো বায়ু তো বাতাস আর বাতাস তো বায়ু, একই তো, এটা সমর্থক না। তাহলে বায়ু মানেই তো বাতাস আর বাতাস মানেই তো বায়ু, তাহলে সমর্থক শব্দ না, অবশ্যই সমর্থক শব্দ।
আর কি বললাম, সমার্থক হলে কি হয়, দুটো পদই ব্যাপ্য হয়। এখানে এবচন মানে ছক দেখে ঠিক ভুল করলে হবে না, এটা ব্যতিক্রম। এরকম মাথায় খেলতে হবে, মাথায় বুদ্ধি করতে হবে, লাগাতে হবে যে না সব সময় কিন্তু ঠিক ভুল হয় না। আমাকে দেখতে হবে, আমাকে স্পষ্টভাবে দেখতে হবে ওই তিনটির মধ্যে পড়ছে কিনা। দেখো তো, বায়ু মানে বাতাস, বাতাস মানে বায়ু, একই সমার্থক শব্দ। আর সমার্থক শব্দ হওয়ার জন্যই এটা করতে হবে দুটো পদই ব্যাপ্য। দেখো ঠিক ঠিক, তাহলে আমরা পাবো এখানে ব্যাপ্য, এরকম পাবো আমরা ব্যাপ্য, ব্যাপ্য। ঠিক আছে, এইরকম ভাবে তোমরা প্র্যাকটিস করবে, দেখবে যে তিনটি ক্ষেত্রে আছে কিনা। চলো এবার আমরা দেখে নিই 3 নম্বরটা, সব ত্রিভুজ 3 বাহু বিশিষ্ট সমতলিক ক্ষেত্র। দেখো তাহলে সংজ্ঞা না, তাহলে আমরা এটা বাক্য না বচন, অবশ্যই বচন নয়, সেটা বাক্য। কেন হয় নয়, কোথাও নেই। তাহলে এটা চট করে কি করবো আমরা, এ বচন, যে সকল ত্রিভুজ হয় 3 বাহু বিশিষ্ট সমতলিক ক্ষেত্র। তাহলে দেখো তো, সকল ত্রিভুজ হয় 3 বাহু বিশিষ্ট সমতলিক ক্ষেত্র। তাহলে কি পেলাম, সকল ত্রিভুজ হয় 3 বাহু বিশিষ্ট সমতলিক ক্ষেত্র। দেখো তো, এটা ত্রিভুজ একটা সংজ্ঞা নয়? হ্যাঁ সংজ্ঞা তো, তা ত্রিভুজ সংজ্ঞা। এবার যদি প্রশ্ন করা হয় ত্রিভুজ কাকে বলে, উত্তর বলবে এটা। যদি প্রশ্ন করা হয় 3 বাহু বিশিষ্ট সমতলিক ক্ষেত্র কি বলা হয়, উত্তর কি বলবে, ত্রিভুজ। তাহলে একই জিনিসকে বোঝাচ্ছে না, তাহলে এটা মানেই তো এটা, এটা মানে তো এটা। অতএব একই জিনিসকে বোঝাচ্ছে বলেই, একই বস্তুকে বোঝাচ্ছে বলেই আমাদের কি করতে হবে, দুটো পদই ব্যাপ্য করতে হবে। তাহলে আমরা উদ্দেশ্য পদ লিখবো আমরা ব্যাপ্য, বিধেয় পদ লিখবো আমরা ব্যাপ্য। ঠিক আছে, এই তো উত্তর, এই তো ব্যতিক্রম, খুব সহজ। এইগুলোই পরীক্ষায় তোমাদের আসে, ব্যতিক্রম যদি প্রশ্ন আসে এগুলো। চলো দেখো তো, সব অগ্নি হয় আগুন। দেখো তো, এটা আমরা এলে পড়ে নেবো, বলো কি বচন, অবশ্যই এ বচন। কেন আমরা আগে শিখেছিলাম যে সবের সঙ্গে হয় থাকলে এ বচন হয়। দেখো তো, তাহলে আমরা এ বচন করে নেব। আকার কি বলেছিলাম, সকল হয়। উদ্দেশ্য কোনটি, অগ্নি। বিধেয় কোনটি, আগুন। দেখো তো, তাহলে এই বাক্যটির আমরা বচন কি করলাম, বচন করলাম সকল অগ্নি হয় আগুন। এবার দেখো ওই তিনটের মধ্যে পড়ছে কিনা। হ্যাঁ দেখো তো, আগুন মানে অগ্নি হয়, আর অগ্নি মানে তো আগুন, একই জিনিস তো। অগ্নি বলতে আগুনকে বোঝায়, আগুন বলতে অগ্নিকে বোঝায়, একই জিনিস বোঝাচ্ছে। একই জিনিস বোঝালে কি বললাম আমি, অবশ্যই এটা সমার্থক শব্দ। সমার্থক শব্দ হলে দুটো পদই ব্যাপ্য হবে। চট করে আমরা এ বচন দেখে ওই ঠিক ভুল উত্তর করে দেব, আর আমরা পরীক্ষার সময়তে শূন্য পাবো না। ওই ভুল করতে যাবে না, আগে তোমরা দেখবে। কখনোই কিন্তু আমরা ভুল করব না যে এ মানেই ঠিক ভুল, ওটা আমরা করতে যাব না। আমরা ব্যতিক্রম গুলো দেখবো, এ বচন মানেই ব্যতিক্রম, এ বচন মানেই ব্যতিক্রম খুঁজবে তোমরা, না পেলে ওই নিয়ম ঠিক ভুল। তাহলে আমরা বুঝতে পারলাম এটা ঠিক ভুল। তাহলে এটা হলো ব্যাপ্য, আর এটাও হলো ব্যাপ্য। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যতিক্রম পদের ব্যাপ্যতা। আর কোনো ব্যতিক্রম বলে কিছু নেই। এই রকম যদি থাকে তোমরা এ থেকে ঠিক ঠিক এইরকম ভাবে করে নেবে, মানে ব্যাপ্য ব্যাপ্য মানে এ বচনের উভয় পদই ব্যাপ্য তোমরা করে নেবে। ঠিক আছে, তাহলে চলো, এই হচ্ছে আমাদের পদের ব্যাপ্যতা, সাধারণভাবে লজিক। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, জানতে পেরেছো। তাহলে চলো এবার আমরা দেখবো পরের লজিক পার্টে। চলো এবার আমরা দেখে নিই যে বচনের গুণ ও পরিমাণ নির্ণয়। তার মানে একটা বাক্য দেবে, সেই বাক্যটা কিভাবে গুণ করব, কিভাবে পরিমাণ বের করব, লজিকের আকারে। ঠিক আছে, তো তার আগে দেখে নেব আমরা যে গুণ জিনিসটা বা কি, যে পরিমাণ জিনিসটা বা কি, তাই না? এগুলো একটু জানতে হবে, বুঝতে হবে। যদি এগুলো না জানি, না বুঝি, আমরা গুণ বার করব কিভাবে, আমরা পরিমাণ বার করব কিভাবে, তাই না? তো এগুলো চট করে আমরা এগুলো জেনে নিই আগে, দিয়ে লজিক গুলো আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, দেখো এটা কি বলছে, এই গুণ ও পরিমাণটা আমরা পেলাম কোথা থেকে, কোথায় পেলাম? দেখো তো, আমরা 4 প্রকার আগে বচন শিখিনি, এ,
ই, আই, ও। এই 4 প্রকার যখন বচন শিখেছিলাম, একটা বচন পরিপূর্ণ আকারে প্রকাশ করো তো, এবছরে করো। তাহলে সকল মানুষ হয় মরণশীল, এটা পরিপূর্ণ একটা বচন আকার। সকল মানুষ হয় মরণশীল। দেখো তো এটার কটা অংশ? 4টা অংশ না? তা 4টা অংশের মধ্যেই কিন্তু একটা গুণ ভরা আছে, একটা পরিমাণ ভরা আছে। ওই দুটো আমাদেরকে এবার নির্ণয় করতে হবে। দেখো বিষয়টা লিখেছি আমরা যে আদর্শ নিরপেক্ষ বচনের মোট 4টি অংশ। সেটা কি? উদ্দেশ্য, বিদেহ, গুণ, পরিমাণ। এই 4টা অংশ একটা যে কোনো আদর্শ বচন, নিরপেক্ষ বচন 4টি অংশ পাই আমরা। উদ্দেশ্য পদ, বিধেয় পদ, গুণ এবং পরিমাণ, এই 4টি অংশ। এবার দেখে না আমরা একটা উদাহরণের সাথে বিষয়টা বুঝিয়েছি আমি। সকল মানুষ হয় মরণশীল, এই প্রথমটা হয়ে গেল পরিমাণ, এটা হয়ে গেল উদ্দেশ্য পদ, এটা গুণ, এটা হচ্ছে বিধেয় পদ। তাহলে এবার আমরা দেখব এই যে পরিমাণ, এই যে গুণ, লজিকের ক্ষেত্রে কিভাবে নির্ণয় করব, কিভাবে লজিক গুলো করবো আমরা, সেইগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো দেখে নিই আমরা। তাহলে গুণ বলতে আগে কি বোঝাচ্ছে, কাকে বলে, কি জিনিসটা আগে দেখে নিই। দেখো বলছে বচনের গুণ বলতে বোঝায় নিরপেক্ষ বচনের উদ্দেশ্য পদ ও বিধেয় পদের সম্বন্ধকে। তার মানে যে একটা কোনো উদ্দেশ্য পদ আর একটা বিধেয় পদ, এই দুটো পদের সম্বন্ধকে বোঝাবে গুণ। কিন্তু কি বলছে দেখো, যার দ্বারা কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়। তার মানে গুণ কি জিনিসটা, মানে গুণ তাকেই বলা হয়, গুণ তাকেই বলা হবে যার দ্বারা উদ্দেশ্য পদ, বিধেয় পদ, এই দুটো পদ আছে, এই উদ্দেশ্য পদ আর বিধেয় পদ, এই দুটি পদের একটা সম্বন্ধ নির্ণয় করবে। এই দুটি পদের সম্বন্ধকে বলা হয় যে যেই সম্বন্ধের দ্বারা কোনো কিছু স্বীকার করবে বা অস্বীকার করবে, তাহলে সেটাই গুণ। দেখো এবার দেখো তো, যদি উদ্দেশ্য পদ ও বিধেয় পদের সম্বন্ধকে স্বীকার করা হয়, যদি এটাকে দ্বারা স্বীকার করে তাহলে কি হবে? সহার্থক বচন। আর যদি অস্বীকার করে তাহলে হয়ে গেল নঅর্থক। তা দেখো এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি না যে আমাদের গুণ তাহলে কয় প্রকার? 2 প্রকার না? তাহলে একটা সদর্থক, একটা কি নঅর্থক। তার মানে বুঝতে পারছি উদ্দেশ্য পদ ও বিধেয় পদের যে সম্বন্ধটা যদি আমরা স্বীকার করি সেটা হচ্ছে সদর্থক, আর যদি অস্বীকার করি সেটা কি? নঅর্থক। তাই আমরা গুণ কয় প্রকার পেলাম? 2 প্রকার। দেখো সংজ্ঞার মধ্যেই কিন্তু আমরা একটা পেয়েছি গুণ 2 প্রকার। কি কি? একটা হচ্ছে সদর্থক, যেটা আমরা হয় দেখে বুঝবো বা হন দেখে বুঝবো, পজিটিভ বুঝবো। আর একটা কি? নঅর্থক, এটা আমরা নয় নেগেটিভ দেখে বুঝে নেব। তাহলে আমরা তোমরা মাথায় এইটুকু প্রবেশ করে নাও যে গুণ 2 প্রকার, গুণ 2 প্রকার, সদর্থক এবং নঅর্থক। হয় আর নয় কোনো গুণ নয়, ওগুলো সংযোজক, বচনকে সংযোগ করে, অ্যাড করে, যুক্ত করে, এগুলো বচন নয়। তার বচনের আমরা এগুলো হয় দেখে বুঝবো কি গুণটা। তাহলে আমাদের মাথায় ঢুকবো গুণ কয়টি? 2টি, সদর্থক এবং কি নঅর্থক। সদর্থক আর নঅর্থক, হয় থাকলে হবে সদর্থক আর নয় থাকলে হবে নঅর্থক। ঠিক আছে, দেখো হয় থাকলে সদর্থক, নয় থাকলে কি হবে? নঅর্থক। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বিষয়। এবার আমরা দেখে নিই একটা প্র্যাকটিসের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে দেখে নিই। দেখো সকল মানুষ হয় মরণশীল, অলরেডি আমি বচন করে দিয়েছি, সেটা আমরা বুঝবো কি করে। দেখো দেখো তো যে এই গুণ কি বললাম? হয় থাকলে কি বললাম? কি বললাম? সদর্থক। দেখো তো এখানে হয় আছে কোনো কোথাও কিনা? হ্যাঁ হয় আছে। তাহলে হয়ের গুণ কি হবে? অবশ্যই সদর্থক। বুঝা গেল? তার মানে হয় থাকলে কি বললাম? সদর্থক, নয় থাকলে কি বললাম? নঅর্থক। তাহলে দেখো তো কোন স্কুল নয় কলেজ, নয় যে আছে, নয় থাকলে কি? চট্ট নঅর্থক। তাহলে আমরা এইটুকু মনে রাখো, হয় থাকলে কি হবে? সদর্থক, আর নয় থাকলে কি হবে? নঅর্থক। এইটুকু মাথায় প্রবেশ করাও। ঠিক আছে, এবার দেখো বাকিগুলো আস্তে আস্তে আরো বুঝতে পারবে। হ্যাঁ, এবার দেখি আমরা পরিমাণ জিনিসটা কি। পরিমাণ কি বল না, আমরা অনেক সময় বলি না যে অল্প, এই সবটাই দাও, না 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 অল্প করে দাও। এই যে পরিমাণ, কতটা দাও, কতটা নিব, এগুলো করে পরিমাণ বলা হয়। সম্বন্ধ না, উদ্দেশ্য বিধেয় পদের সম্বন্ধ গুণ হয়ে গেল না, সম্বন্ধ গুণ হয়ে গেল। এর পরিমাণে বলছে কতটা পরিমাণ, কম না বেশি। এই যে কম না বেশি এরকম কোনো ব্যাপার না, এখানে ধরা হয় হয় সবটাই, না হলে অল্প।
ঠিক আছে, এগুলো বিষয়টা। এবার দেখো বিষয়টা আমরা একটু চেষ্টা করি পরিমাণ জিনিসটা কি আরো ভালোভাবে। দেখো বচনের পরিমাণ বলতে বোঝায় নিরপেক্ষ বচনের উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত পরিমাণ সূচকের সদস্য সংখ্যাকে, মানে পরিমাণ সূচক মানে কোন একটা ধরো বচন থাকবে, সেই বচনটার পরিমাণ সূচকটা কত, মানে পরিমাণটা সব না অল্প, ওটাকে বলছে পরিমাণ। যেমন বলি সকল মানুষ হয় মননশীল, তার মানে উদ্দেশ্য পদ কোনটা, সকল, সকল মানে সব, এটা একটা। আর বলছে কিছু কিছু কোন কোন ফুল হয় লাল, কোন কোন ফুল হয় লাল, তার মানে দেখো তো ফুল, ফুল উদ্দেশ্য সূচক কোনটা, কোন কোন, এইটা অল্প। তাহলে আমরা এই পরিমাণ কিন্তু সব অল্প নয়, পরিমাণ আমরা সব দেখে দেখে বুঝবো সামান্য, আর অল্প দেখে বুঝবো আমরা বিশেষ, এই দুটোকে ধরা হয় পরিমাণ। তাহলে আমরা পরিমাণ কি পেলাম, সামান্য, আর একটা কি বিশেষ। অনেকে ভাবে যে সামান্য মানে অল্প, অনেকে ভাবে যে বলে, অনেক সময় দেখি না বাড়িতে যে মা বলে বাবা বলে এই সামান্য করে মুড়ি দিস, এই সামান্য করে আমাকে খেতে দিস, বেশি পেট আজকে ভরা আছে আমার, বেশি খাবো না, সামান্য করে দিস, তাই না? কিন্তু এই সামান্য মানে কি অল্প না? কিন্তু লজিকে যুক্তিবিজ্ঞানে সামান্য বলতে অল্প নয়, ব্যতিক্রম। তার সামান্য বলতে বুঝবো আমরা ইউনিভার্সাল, মানে সমস্ত, সবটাই, সমগ্রটাকে বলবো আমরা সামান্য, সবটাই বলতে সামান্য বোঝায়। কখনো দর্শনের সঙ্গে বাস্তব যে আমরা ব্যবহারিক জীবনে ইউজ করি ব্যতিক্রম দেখতে পেলাম, যে সামান্য বলতে অল্প ব্যবহারিক জীবনে দেখতে পাই, আর দর্শনে সামান্য মানে বুঝবো আমরা সব, ইউনিভার্সাল। ক্লিয়ার? তাহলে সামান্য মানে হচ্ছে সব, আর অল্প যেগুলো হচ্ছে না ওগুলো বলা বিশেষ। তা দেখবো পরিমাণ সূচকটা যেটা সব বলে তারা সামান্য, আর যদি অল্প বলে কি হবে, বিশেষ। বুঝতে পেরেছো ব্যতিক্রমটা? যে সাধারণ মানুষের এই জন্য বলে যখন তোমরা বাড়িতে পড়াশোনা করবে, ওই সামান্য এই বচন সমস্ত আছে মানে সামান্য, সামান্য সামান্য, তাহলে বাড়িতে কি বলে বলো তো, এই ছেলেটা পাগল হয়ে গেছে মনে হয়, যে সামান্য মানে তো অল্প হয়, তো সব কেন বলছে? কিন্তু ও তো জানে না না দর্শন ব্যাপারটা। হ্যাঁ, কি দর্শন আমাদের এই জন্য বলা হয় যে সব মানে সামান্য, আর অল্প মানে হচ্ছে বিশেষ। ঠিক আছে, সব মানে সামান্য, অল্প মানে বিশেষ। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখে নিই এবার এই সামান্য বচন কি জিনিসটা। দেখো, যদি উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সমগ্র সদস্যকে বোঝানো হয় তাহলে পরিমাণটি সামান্য। বললাম না সমগ্র বোঝাবে, তাহলে সমগ্র যদি বোঝায় তাহলে সামান্য। আর যদি উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত সমগ্র শ্রেণীকে না বুঝিয়ে তার একটি অংশকে বোঝানো হয় তাহলে বলা হয় বিশেষ। তার উদ্দেশ্যের দ্বারা যদি সমগ্রকে বোঝায় তাহলে সামান্য, উদ্দেশ্যের দ্বারা যদি সমগ্র না বুঝিয়ে অল্পকে একটি অংশকে বোঝায় তাহলে বিশেষ। তোমরা শর্ট সংখ্যায় বুঝে রাখো যে সামান্য মানে সব, আর সব মানে কি হয় এ আর ই, এটা ঢুকে নাও, লজিক দেবে খুব ইজিলি হয়ে যাবে। মনে রাখবে সামান্য মানে এ আর ই, এ যেমন সামান্য, ইও তেমন সামান্য। আর বিশেষ কোনটা, আয়ারও, আই হচ্ছে বিশেষ, ও হচ্ছে বিশেষ। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই একটু আমরা। দেখো তো, সকল আম হয় মিষ্টি, কি বচন? অবশ্যই এ বচন, অবশ্যই এ বচন। আর এ মানে কি দেখি তো, এ মানে সামান্য, অতএব সামান্য। বুঝতে পারলাম? তাহলে আমরা সামান্য, সকল আছে এখানে, সকল সামান্য। আবার দেখো তো, কোন কোন ছাত্র হয় জ্ঞানী, নিশ্চয় কি বচন? আই বচন। আয় দেখো তো কোথায়, দেখো তো কোথায় আছে, এই তো আয়, আয় মানে কি বিশেষ, বিশেষ। এইভাবে তো অন্যায় করবে। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম, তো আলোচনা করলাম যে গুণ কয় প্রকার পেলাম, দুই প্রকার। একটা হচ্ছে সদর্থক, হয় দেখে বুঝবো, একটা নঙর্থক, নয় দেখে বুঝবো। আর পরিমাণ হচ্ছে দুই প্রকার, একটা সামান্য, কে কে সামান্য, এ বচন আর ই বচন। একটা বিশেষ, কে কে, আই বচন আর ও বচন, আই বচন আর ও বচন। ঠিক আছে, তার মানে আমাদের দেখো এম ই আই ও, এটা হয় না পরপর তো নাকি? এই দুটোকে বলা হয় সামান্য, এই দুটো বলা হয় বিশেষ। প্রথম দুটোকে বলবো সামান্য বচন, আর শেষ দুটোকে বলবো আমরা বিশেষ বচন। ঠিক আছে, দেখো প্রথম দুটো শেষ দুটো,
এইভাবে তোমরা মনে রাখো, তোমরা চট করে মনে রাখো যে গুণ কয় প্রকার, পরিমাণ কয় প্রকার, বাস এই দুটো জানলেই মোটামুটি আমাদের লজিক গুলো আমরা অনায়াসেই করতে পেরে নেব। দেখো তো যে নিচের বাক্যগুলি থেকে গুণ ও পরিমাণ নির্ণয়, মানে এই বাক্য দিয়েছে, সেই বাক্য থেকে তোমাদের বলছে যে গুণ নির্ণয় করো এবং পরিমাণ নির্ণয় করো, এই দুটো তোমাকে বার করতে বলছে। তাই আমরা একটু আগে শিখলাম, স্মরণ করে রাখবার, গুণ কয় প্রকার, 2 প্রকার, কি কি, সদর্থক, নর্থক। পরিমাণ কয় প্রকার, 2 প্রকার, সামান্য, বিশেষ। ব্যাস হয়ে গেল। এই দুটোর মাধ্যমে দেখো আমরা সহজেই আমরা আলোচনা করে নেব। দেখো, সমস্ত কাক হয় কালো, কি বচন, অবশ্যই বচন, সমস্ত মানে সব, তার সঙ্গে হয় আছে এ বচন। তাহলে আমরা চট করে বলি এ বচন, সকল কাক হয় কালো, পেলাম। এবার দেখো তো এইখানে দেখো তো গুণ মানে কয় প্রকার বললাম, 2 প্রকার, সদর্থক, নর্থক। তা দেখো তো হয় আছে না, হয় থাকলে কি হয়, অবশ্যই সদর্থক। তাহলে আমরা এখানে গুণ কি লিখতে পারি, সদর্থক। ব্র্যাকেটে কি লিখবো আমরা, হয়। এই হয় দেখেই তো বললাম সদর্থক না, আর নয় দেখে কি করতে পারতাম, নর্থক। এই জন্য হয় দেখে হয়ে গেল সদর্থক। আর এবার হলো পরিমাণ। পরিমাণ কয় প্রকার বললাম, 2 প্রকার, সামান্য আর বিশেষ। এ আর ই হলে সামান্য হবে, আর আই আর ও হলে বিশেষ হবে। দেখো তো এখানে কি দিয়েছি ওরা, এ পেয়েছি, এ মানে কি সামান্য, চট করে হয়ে গেল আমাদের সামান্য। হলো, ব্র্যাকেটে লিখে নিব আমরা এটা, ব্যাস ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, যে এ বচনের গুণ হয়ে গেল সদর্থক, ব্র্যাকেটে হয়, আর পরিমাণ হয়ে গেল সামান্য, ব্র্যাকেটে এই সকল। ঠিক আছে, এইভাবে দেখি আমরা পরেরটা কি দিয়েছে ওরা, অনেক মানুষ চালাক, অনেক মানে অল্প, আর পজিটিভ ভাব, তাহলে কি বচন হবে, অবশ্যই আই বচন। তাহলে আমরা দেখতে পারি না যে কোন কোন মানুষ হয় চালাক, তাহলে আমরা আই বচন করে নিই, কোন কোন মানুষ হয় চালাক। ঠিক আছে, অনায়াসে আমরা করতে পারলাম যে কোন কোন মানুষ হয় চালাক। এবার তোমরা বলো তো যে গুণ কি হবে, এটা গুণ কয় প্রকার বললাম, 2 প্রকার, সদর্থক এন্ড নর্থক। তাহলে হয় থাকলে সদর্থক, নয় থাকলে নর্থক। দেখো তো এখানে হয় আছে না, তাহলে হয় থাকলে কি বললাম, অবশ্যই সদর্থক, হয়ে গেল। ব্র্যাকেটে কি দিব, হয়, হয়ে গেল। আর পরিমাণ কি বললাম, 2 প্রকার, সামান্য আর বিশেষ। এ আর ই হলে সামান্য হবে, আই ও হলে বিশেষ হবে। দেখো তো আই দিয়েছি, তাহলে কি অবশ্য বিশেষ, ব্র্যাকেটে কি হবে, এইটুকুটা, কোন কোন, হয়ে গেল, ক্লিয়ার। এত কত সহজ, তাই না, খুব ইজিলি, কোনো কিছু কঠিন নেই, দর্শন খুব সহজ, লজিকে খুব সহজ, বিষয়টা একটুতেই বোধগম্য হয়ে যাবে। চলো নেক্সট দেখি, কালো পায়রা নেই। নেই থাকলে কি বলেছিলাম, কোন বাক্যের শেষে নেই থাকলে অবশ্যই ই বচন হয়, তাই তো। হ্যাঁ চলো চটা করি আমরা, উদ্দেশ্য কোনটা, পায়রা, বিধেয় কি, কালো, কেন পায়রা সম্পর্কে বলছে, আর পায়রা কেমন, অবশ্য কালো, এই জন্য হয়ে গেল আমাদের ই বচন। চলো ই বচন আকার কি, তাহলে কোন নয়, কোন পায়রা নয় কালো, কোন পায়রা নয় কালো। ঠিক আছে, দেখো তোমরা বলতে পার গুণটা কি হবে, কি বললাম, হয় থাকলে সদর্থক, নয় থাকলে নর্থক। দেখো তো নয় আছে না, নয় থাকলে আমরা কি করব, অবশ্যই নর্থক করব, নর্থক। ব্র্যাকেটে কি করব, নয়, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো তো ই বচনের পরিমাণটা কি, কি বললাম, এ আর ই হলে সামান্য, তাহলে চট করে নিব আমরা সামান্য, সামান্য। ব্র্যাকেটে কি হবে, কোন, একটা কোন, ঠিক আছে, একটা কোন। এবার দেখো তো যে 90% পাখি সুন্দর নয়, 90% মানে কি, অল্প, আর অল্পের সঙ্গে নয় আছে, কি হবে, অবশ্যই ও বচন হবে। তাহলে ও বচন যদি হয় আকার কি হয়, কোন কোন নয়। দেখো তো কোন কোন নয় যদি হয়, তাহলে কোন কোন পাখি নয় সুন্দর, তাই না, তাহলে লিখে নাও, কোন কোন পাখি নয় সুন্দর। ঠিক আছে, এবার দেখো তো আমরা গুণ নির্ণয় করব। দেখো তো গুণ কই, এই তো নয় পেয়ে গেছি,
আর 9 মানে আমরা জানি কি নর্থক, ব্র্যাকেটে 9। আর ও মানে কি পরিমাণ, অবশ্য বিশেষ, আয় আরো বিশেষ, তাহলে আমরা পড়ে গেলাম বিশেষ, বিশেষ। ঠিক আছে, তো এইভাবে তোমরা গুণ ও পরিমাণ সহজভাবে নির্ণয় করে নেবে। এটার ব্যতিক্রম বলে কিছু নেই। ব্যতিক্রম যেমন ব্যাপ্য, তার ব্যতিক্রম ছিল, এটার কোনো ব্যতিক্রম নেই। ঠিক আছে, এইভাবে তোমরা সমস্ত লজিক গুলো, এই গুণ ও পরিমাণ এবং ব্যাপ্য অব্যাপ্য তোমরা ভালো করে খাতায় প্র্যাকটিস করবে। তোমাদের বই থেকে কোশ্চেন গুলোকে নিয়ে আমার যে কথাগুলো স্মরণ করবে, স্মরণ করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আমি বলছি তোমাদের লজিকের কোনো সমস্যা হবে না। এই সমস্ত এরপর যেটা আমরা আলোচনা করব, যে বচনের বিরোধিতা বিষয়গুলো আছে, আবর্তন আছে, বিবর্তন আছে, নিরপেক্ষ ন্যায় লজিক কিভাবে করতে হয়, কি দোষ হবে কি দোষ হবে না, বিষয়গুলো আছে। এরপর আমরা সব পর গুলো আমরা আলোচনা করব। সমস্ত ক্লাস পর আলোচনা করে আমরা এগিয়ে যাব। তোমরা এই সমস্ত ক্লাসের নোটগুলো আমাদের এলিট অ্যাপের মাধ্যমে সব পেয়ে যাবে। যাক, আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আশা করি তোমরা সবাই অনায়াসেই বুঝে গেছো। ভালো থেকো, সুস্থ থেকো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।